বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু আমি 6টা পর্ব করিয়েছি। এখন হচ্ছে আমার 7 নম্বর পর্ব। 7 নম্বর পর্বে ত্রিভুজ বা বর্গক্ষেত্রের বাহু, কোণ ও ক্ষেত্রফলের অনুপাত সংক্রান্ত। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা, কারণ শর্টকাট পদ্ধতি কাকে বলে, এবং আমি কিন্তু এর আগের পর্বগুলো বা এখন কিন্তু শর্টকাটে কিভাবে এমসিকিউ সহজে করা যায় সেটাই কিন্তু আমি শেখাচ্ছি। আর এখানে যে কিউআর কোড দেখতেছো, আমার ইজি ম্যাথ বই থেকেই কিন্তু এগুলো সমাধান করাচ্ছি। তো ওই ইজি ম্যাথ বই সংগ্রহ করে তুমি যখন মোবাইল দিয়ে স্ক্যান করবা তখনই কিন্তু তুমি আমার এই ভিডিও দেখতে পারবা। আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এটা ডামি কিউআর কোড দেওয়া আছে। যারা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা। এখন দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত কোনটি সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে আমরা দুইটা কোণের যোগফল হবে এই কোণের সমান। তাহলে আমরা দেখব যে আমরা এইটা আর এইটা যোগ করব। যোগ করে দেখি তো 18 হয় নাকি। দেখো, 6 আর 13, 6 আর 13 যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু 19 হয়, 18 হয় না। তার মানে এটা অ্যান্সার না। 1 আর 5 যোগ করলে হয় হচ্ছে 6, এখানে আছে কিন্তু 9, তার মানে এটা অ্যান্সার না। এরপরে দেখো, 3 আর 5 যোগ করলে হয় 8, এখানে আছে 10, তার মানে এটাও অ্যান্সার না। এবার দেখো, 7 আর 8 যোগ করলে কত হয়? 15, এখানে কিন্তু 15 আছে। তার মানে আমরা এই কোণ আর এই কোণ যোগ করলাম। দেখো, দুইটা যোগ করে কিন্তু আমরা এইটা পেয়েছি। তার মানে 7 আর 8 যোগ করে কত হয়? 15 হয়। তাহলে আমরা বলবো এইটা অ্যান্সার, কারণ আমরা জানি যে এই কোণটার সমান, এই কোণটা ইকুয়াল টু কী হবে? এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান হবে। তার মানে আমরা দুইটা কোণের যোগফল ইকুয়াল টু আমরা তৃতীয় কোণ পাচ্ছি। তাহলে এই অনুপাতটা হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে দুটি সম্পূরক কোণের অনুপাত 3:7। দেখো, সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে 3:7। বৃহত্তম কোণ কত? দেখো, সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যদি, মানে দুটি কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি হয়, দুটি কোণের পরিমাপ যদি কত হয়? 180 ডিগ্রি হয়, সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। তো এই অঙ্কটা কিন্তু শর্টকাট পদ্ধতিতে করতে পারবা, 1 মিনিটে না, তুমি মাত্র 5 সেকেন্ডে করতে পারবা। তাহলে বৃহত্তম কোণ কত? বৃহত্তম কোণ সমান কি হবে? দেখো, সম্পূরক কোণ যেহেতু বলা আছে, সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে। দেখো, দুটি সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা সম্পূরক কোণ সমান কত ডিগ্রি জানি? আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখবো, গুণ গুণ করবো কি? দেখো, এখানে বৃহত্তম কোণ কোনটা বের করতে বলা আছে। তাহলে এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 7। তাহলে উপরে যাবে 7, আর নিচে আসবে কি? অনুপাত দ্বয়ের যোগফল, 3 আর 7 যোগ করলে কত হয়? 10। এখন যদি তুমি কাটো, 0 আর 0 কাটা, এবার 18 গুণ 7 করলে হয় 126 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে 126 ডিগ্রি। দেখো, কত সহজে হয়ে গেছে। এখন দেখো আরেকটা অঙ্ক দেখি, একই রকম। দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত? একই রকমভাবে করবো, একই রকমভাবে আমরা 5 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব। তাহলে 3 কোণের সমষ্টি কত? আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো 180 ডিগ্রি গুণ, এখন দেখো কি বের করতে বলছে? ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা, সবচেয়ে ছোট হলো 3। তাহলে উপরে হবে 3, আর নিচে কি হবে? নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল। তার মানে আমরা 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7-এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হবে? 12। এবার যদি আমরা 12 দিয়ে কাটি তাহলে এখানে হবে হচ্ছে 15। এবার 15-এর সাথে 3 গুণ করলে কত হবে? 45। 3 15 45। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো, এর পরেরটা বের করবো। দেখো, পরেরটা একই রকমভাবে ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদ্বয়ের পার্থক্য বের করো। আগে বৃহত্তম কোণ বের করব, তারপরে ক্ষুদ্রতম কোণ বের করব, বের করে এদের পার্থক্য বের করব, পার্থক্য বের করব। তাহলে আমরা বৃহত্তম কোণ কিভাবে বের করব? আগের মতো বৃহত্তম কোণ বের করার জন্য কি করব? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি লিখলাম, 180 ডিগ্রি লিখলাম গুণ বৃহত্তম, এর মধ্যে সবচেয়ে বড় কোণটা? বড় হচ্ছে 5। তাহলে আমরা বৃহত্তম কোণের পরিমাণ বের করতেছি, তার মানে 5 উপরে যাবে, আর নিচে হবে কি? মানে এই কোণের অনুপাতগুলোর সমষ্টি হবে। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর 5 যোগ করলে কত হবে? 12। তাহলে 12 লিখলাম।
এবার যদি কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 15, এবার 15 গুণ 5, তাহলে কত হয় 15 গুণ 5 করলে হবে হচ্ছে আমরা পাবো হচ্ছে 75, তার মানে আমরা বৃহত্তম কোণ পাবো হচ্ছে 75 ডিগ্রি। এবার আমরা ক্ষুদ্রতম কোণ বের করব, ক্ষুদ্রতম কোণ তাহলে একইভাবে বের করব। ক্ষুদ্রতম কোণ কীভাবে বের করব, এখানে 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখবো গুণ, দেখো ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোণটা 3, তাহলে উপরে হবে 3 আর নিচে কি হবে এই অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 12, তাহলে 12 লিখবো। এবার যদি একটু কাটলে এখানে হয় হচ্ছে 15 আর 3 15 কত হবে 45, তাহলে ক্ষুদ্রতম কোণ হলো 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা বৃহত্তম কোণ পেয়েছি 75 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণ পেয়েছি 45 ডিগ্রি। এখন বলা আছে কোণদ্বয়ের পার্থক্য, বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণদ্বয়ের পার্থক্য, তাহলে পার্থক্য কত হবে 75 বিয়োগ 45, 75 বিয়োগ 45 সমান কত আসে 30, তার মানে অ্যান্সার হচ্ছে 30। দেখো কত সহজে অঙ্কগুলা সমাধান করা যায়। এবার দেখো পরের অঙ্কটাও একই রকম, তুমি নিজে চেষ্টা করলেই পারবে, তারপরে আমি করাই দিচ্ছি। দেখো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ, তাই আমাকে বের করতে হবে। আগে আমরা কি বের করব, বৃহত্তম কোণ বের করব, তারপরে কি বের করব, ক্ষুদ্রতম কোণ বের করব। বের করার পরে আমরা কি করব, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ সেটা বের করব। তাহলে আমরা আগে যদি বৃহত্তম কোণ বের করি, তাহলে বৃহত্তম কোণ বের করতে হলে আমরা দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি জানি, 180 ডিগ্রি লিখলাম গুণ। এবার দেখো সেটা হলো আমার এখানে বৃহত্তম সবচেয়ে বড়, মানে এখানে অনুপাতের অংশের সবচেয়ে বড় আছে হচ্ছে 5, তাহলে 5 উপরে হবে আর নিচে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল। 3 আর 5 যোগ করলে কত হয় 8, 8 আর 2 যোগ করলে কত হয় সেটা হলো 10 হবে। এবার এই 0 আর এই 0 কাটা, এখন এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 90, তার মানে আমরা বৃহত্তম কোণ পেলাম হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বের করব, ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণ বের করার জন্য আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি গুণ, এবার দেখো এখানে ক্ষুদ্রতম অনুপাত কোণটি, মানে অনুপাতের অংশ ক্ষুদ্রতম কোণটা এখানে হচ্ছে 2, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে এগুলো যোগ করলে আসে হচ্ছে 10, তাহলে 10 লিখলাম। এবার এটা আর এটা কাটা, 18 দুগুণে কত 36, তাহলে আমরা 36 লিখলাম। দেখো আমরা বৃহত্তম কোণ পেয়েছি 90 ডিগ্রি আর ক্ষুদ্রতম কোণ পেয়েছি 36 ডিগ্রি। এখন বলা আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ, তাহলে কত গুণ আমরা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি কি, দেখো 2.5 গুণ 36 লিখতে পারি, এইটা কিন্তু আমরা লিখতে পারি 36 ডিগ্রি। তাহলে এখন আমরা 2.5 কে কি লিখতে পারি, সেটা হলো 2.5 কে আমরা লিখতে পারি 5/2 লিখতে পারি ইন্টু 36 ডিগ্রি, মানে কি ক্ষুদ্রতম কোণ, তার মানে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির 5/2 গুণ, তাহলে 5/2 গুণ কোথায় আছে, কতে আছে, অ্যান্সার চলে আসছে। দেখো খুবই সহজ, আগে বৃহত্তম কোণ বের করবা, তারপরে ক্ষুদ্রতম কোণ বের করবা। এবার এই বৃহত্তম কোণকে আমরা এই ক্ষুদ্রতম কোণে, দেখো ক্ষুদ্রতম কোণ 36 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 36 গুণ 2.5, 2.5 কে কি লিখতে পারি 5/2 লিখতে পারি, তার মানে 5/2 ইন্টু ক্ষুদ্রতম কোণ, তার মানে বৃহত্তম কোণটি 5/2 গুণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তার মানে 5/2 গুণ, তার মানে এটা অ্যান্সার। এখন আমরা এই 92 নং সমাধান করাবো। দেখো কি বলা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, মানে সমকোণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, সেই সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2, 3:2 হলে কোন দুটি নিচের কোণটি, মানে কোন দুটি নির্ণয় করতে হবে। যদি এটা একেবারে সংক্ষেপে করা যায়, তারপরে আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, আগে শিখি। দেখো সেটা হলো যদি আমরা বের করতে চাই যে অপর কোণ দুটির অনুপাত দেওয়া আছে, তাহলে অপর কোণ দুটি বের করব। তাহলে অপর কোণ দুটি বের করতে হলে দেখো আগে কিন্তু 3টা কোণের কথা বলা ছিল, 3টা কোণ, তাই আমরা 180 ডিগ্রি লিখছিলাম। এখানে কিন্তু অপর দুই কোণের একটা কিন্তু সমকোণ বাদ দেওয়া হয়েছে, তার মানে আমরা এখানে কত লিখবো 180 ডিগ্রি লিখবো না, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দাও, থাকে কত 90 ডিগ্রি, তার মানে অপর দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো 90 ডিগ্রি ইন্টু কত লিখবো, দেখো আমার এই প্রথম রাশি প্রথম অনুপাতের প্রথম অংশ কত 3, তাহলে 3 লিখবো, ভাগ হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল, তাহলে 3 আর 5, 3 আর 2 যোগ করলে কত হয় 5, এবার কাটাকাটি করো তাহলে হয় 18, 18 আর 3 গুণ করলে হয় কত 54 ডিগ্রি, তাহলে
54 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেলাম 54 ডিগ্রি, তাহলে আর একটা কোণ বের করবো। আর একটা কোণ বের করতে হলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন লিখতেছি? 90 ডিগ্রি কেন লিখতেছি? 180 ডিগ্রি কেন লিখতেছি না? কারণ এখানে সমকোণ ব্যতীত বলা আছে, তার মানে 90 ডিগ্রি বাদ দিতে হবে। 90 সমকোণ বাদ দিলে অপর দুইটা কোণের সমষ্টি কি আছে? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর অপর দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে অপর দুইটা কোণের অনুপাত দেওয়া আছে, তাই আমরা 90 ডিগ্রি লিখছি। গুণ কি হবে? এখানে আমার দেখো পরের অংশটা হচ্ছে 2, তাহলে 2 লিখলাম, দুইটা যোগ করলে হবে 5। এবার কাটলে এখানে হয় হচ্ছে 18, 18 দুগুণে কত? 36। তাহলে 18 দুগুণে 36, তার মানে একটা হবে হচ্ছে 54 ডিগ্রি, একটা হবে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে একটা 54 ডিগ্রি, একটা 36 ডিগ্রি কোথায় আছে? সেটা হলো খতে আছে। এখন আসো আমরা সংক্ষেপে একবারে অ্যান্সার বলবো কিভাবে। আমরা তো এইভাবে বের করলাম, সংক্ষেপে একবারে অ্যান্সার কিভাবে বের করব। দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত 3:2। এখানে যে অপশন আছে চারটার ক্ষেত্রে কিন্তু যোগ করলে 90 ডিগ্রি আসে। তো 90 ডিগ্রি আসলেও এখানে অনুপাত দেওয়া আছে কত? 3:2, 3:2 দেওয়া আছে। তার মানে আমরা যদি 3 ভাগ করি তাহলে এখানে হবে দেখো 3 ভাগ হবে একটা কোণ, আর একটা হবে 2 ভাগ। তাহলে দেখো 54, আমরা 18কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 54। আর 18কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে? 36। তার মানে 3:2। আমরা যদি এটার অনুপাত করি 54 ডিগ্রি ইস্টু 36 ডিগ্রি, আমরা যদি এটা অনুপাতকে আমরা নিয়ে যাই, অনুপাতে নিয়ে যাই, 18 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে কত? 2। দেখো এইভাবে অ্যান্সার করা যায় সংক্ষেপে যদি করতে চাও এইভাবে করতে পারো। সেটা হলো এটার অনুপাত বের করো, এটার অনুপাত বের করো, এটার অনুপাত বের করো, এটার অনুপাত বের করো। এটার অনুপাত বের করলে কত হবে? 1:1। 1:1 তো হবে না, তাহলে 3:2 আসে কোন জায়গায়? এইটার ক্ষেত্রে আসে। তার মানে এইটাই হবে অ্যান্সার। এইটা এইভাবে সংক্ষেপে করতে পারো, আর যদি ভেঙে করতে চাও এইভাবে ভেঙেও করতে পারো, কোনো সমস্যা নাই। সংক্ষেপে করলে কিভাবে করবে আবারও বলছি, এটার অনুপাত বের করবা, এটার অনুপাত বের করবা, এটার অনুপাত বের করবা, এটার অনুপাত বের করবা, দেখবা কোনটার সাথে মিলে এইটার সাথে, তার মানে অ্যান্সার হলো এইটা। সংক্ষেপে যদি বের করতে চাও এইভাবে বের করতে পারো। এখন দেখো এই অঙ্কটা একবারে সহজ যদি তুমি একবারে বুঝো। সেটা হলো ত্রিভুজ এবিসি এর এ কোণ ইস্টু বি কোণ ইকুয়াল টু 1:2 এবং বি কোণ ইস্টু সি কোণ ইকুয়াল টু কত? 2:3। এখন বলা আছে সি কোণের পরিমাপ কত হবে? সি কোণের পরিমাপ কত হবে? তাহলে দেখো আমার এখানে বি কোণের অনুপাতের অংশ হচ্ছে 2, আবার দেখো এখানে বি কোণের অনুপাতের অংশ হচ্ছে 2, তাহলে এই ক্ষেত্রেও 2 আছে, এই ক্ষেত্রেও 2 আছে। তাহলে আমরা লিখতে পারি এ কোণ ইস্টু বি কোণ ইস্টু সি কোণ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? দেখো এ কোণের অনুপাতের অংশ হচ্ছে 1, তাহলে 1, আর বি কোণের এখানেও 2, এখানেও 2, তাহলে আমরা 2 লিখতে পারি ইস্টু, আর সি কোণের ক্ষেত্রে কত? 3, তার মানে 1:2:3। তা এখন এখানে সি কোণের আমরা পরিমাণ কত পেয়েছি? 3 পেয়েছি। এখন বলা আছে সি কোণের পরিমাপ কত হবে? তো যেহেতু এটা বলাই আছে, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? দেখো 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হয়, মানে আমরা পাচ্ছি যে 1 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তার মানে আমার যদি মানে আমরা এটা যদি হয় 30 ডিগ্রি, পরেরটা হবে কত? আমরা যদি 30 দিয়ে গুণ করি, 30 দুগুণে কত? 60, আর 30কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 90। আমরা 3 দ্বারা গুণ করলাম, তার মানে আমার দেখো 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এখন আমি গুণ না করলেও দেখো 1 আর 2 যোগ করলে কিন্তু 3 আসতেছে, তার মানে আমরা দুইটা কোণের সমষ্টি পাচ্ছি তৃতীয় কোণের সমান। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সি কোণটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ 3 আছে, তার মানে অ্যান্সার হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমরা এই 94 নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত, 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেখো 9:6:5 এবং পরিসীমা 40 সেন্টিমিটার হলে এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? একেবারে সহজ। তুমি যদি পারো তুমি 5 সেকেন্ডে পেরে যাবা। 5 সেকেন্ডে কিভাবে করতে হয় সেটা আগে ভালো করে দেখে নাও। দেখো পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। 3 বাহুকে তুমি যোগ করলে কিন্তু পরিসীমা পাবা। একবারে বের করার নিয়মটা কি? আবারও বলে দিচ্ছি, একবারে বের করার নিয়ম, বৃহত্তম বাহু বের করব। তো এখানে পরিসীমা দেওয়া আছে 40, তাহলে 40 গুণ কি করব? দেখো এর মধ্যে বৃহত্তম কোনটা আছে? সবচেয়ে বড় আছে হচ্ছে 9, সবচেয়ে বড় অংশ, অনুপাতের সবচেয়ে বড় অংশ দেখো হচ্ছে 9। তাহলে আমরা উপরে দিব হচ্ছে 9, আর নিচে লিখবো কি? অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে 9 আর 6 যোগ করলে 15, 15 আর 5 যোগ করলে কত হয়? 20।
দেখো এবার অ্যান্সার ক্যালকুলেশন করো, যা হবে তাই অ্যান্সার। কাটাকাটি করো, 2 9 দুগুণে 18, তার মানে অ্যান্সার হচ্ছে 18। দেখো কত সহজ, কত সহজ, পারলে 5 সেকেন্ডে পারা যায়। তুমি যদি একটু চেষ্টা করো তাহলেই পারবা। দেখো আবারও বলছি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে 3 বাহুর যোগ করলে কিন্তু আমরা পরিসীমা পাবো। এখন বলা আছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব, সেটা হলো যে আমরা পরিসীমা লিখবো আগে, গুণ আমার সবচেয়ে বড় অংশ কোন জায়গায়, এখানে দেখো তো সবচেয়ে বড় অংশ হচ্ছে 9, তাহলে আমরা 9 লিখবো, ভাগ এই অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল 20 লিখবো। এবার ক্যালকুলেশন করলে হবে 18, অ্যান্সার। এখন যদি বলতো সবচেয়ে এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 9 এর স্থলে হতো কত, 5। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যেতা। অনেক মজার না? হ্যাঁ মজার। এবার দেখো আমরা 95 নং সমাধান করাবো, তবে অবশ্যই সূত্র জানতে হবে। সূত্র জানলে খুব দ্রুত পারবা। বলা আছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ x একক। দেখো এক বাহুর পরিমাণ x একক, বলা আছে তার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করো। বর্গক্ষেত্র কি, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, 4টা বাহু সমান এবং কি এবং কোণগুলো হচ্ছে সমকোণ, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে বর্গক্ষেত্র। এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু সমান, কর্ণদ্বয়ও কিন্তু সমান। তাহলে দেখো এখন বলা আছে এক বাহুর দৈর্ঘ্য x বলা আছে, এক বাহুর দৈর্ঘ্য x বলা আছে, তাহলে পরিসীমা কিভাবে বের করব। পরিসীমা হচ্ছে কি হবে, আমরা জানি যদি এক বাহুর দৈর্ঘ্য x হয় তাহলে পরিসীমা হবে হচ্ছে 4x। মনে রাখবা, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে পরিসীমা হবে 4x। কিভাবে, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে আমরা x x x x যোগ করলে কত হবে 4x, তাহলে আমরা পরিসীমা পেলাম হচ্ছে 4x। এরপরে ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √2 × এক বাহুর দৈর্ঘ্য। মনে রাখবা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 × এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 × এক বাহুর দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, এখানে এক বাহুর পরিমাণ বলা আছে x, তাহলে x হবে। এখন বলা আছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এটা হচ্ছে পরিসীমা, এটা হলো কর্ণের দৈর্ঘ্য, তাহলে অনুপাত মানে এই জায়গায় ইস্টু দিয়ে দেবো। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো আমার যেহেতু অনুপাত আছে তাহলে ভাগ হবে, ভাগ হলে কিন্তু x আর x বাদ চলে যায়, তাহলে আমরা কিন্তু এই x আর x কাটা দিতে পারি। এবার 4 কে আমরা লিখতে পারি কি 2 × দেখো 2 × 2 লিখতে পারি, একটা 2 কে আমরা কয়টা 2 লিখতে √2 লিখতে পারি, দুইটা √2 লিখতে পারি। আর এ হচ্ছে 2, দেখো √2 আর √2 মিলায় 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, আর এই ইস 2, এবার হচ্ছে √2। এবার দেখো উভয় পক্ষ থেকে √2 বাদ দাও, √2 বাদ দিয়ে দাও, একটা √2 এই একটা √2 একটা √2 বাদ, তাহলে এখানে থাকলো কত 2√2 আর ইস 2, এখানে থাকে কত 1, তাহলে 2√2 ইস 1 কততে আছে দেখি 2√2 ইস 1, এই যে ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তো অনুপাত কত সবসময় এটা মনে রাখবা, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, এটা মনে রাখবা। তো এটা কিভাবে আসে আমরা সেটা এখন একটু দেখব। সেটা হলো প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে দেখো আমরা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, এই বর্গক্ষেত্র অঙ্কন করলাম, দেখো এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। তো এখন দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে x স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, বাহুকে স্কোয়ার করলে কিন্তু আমরা কি পাবো, সেটা হলো ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে x স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়। এখন বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত, মানে কর্ণের ওপর কিন্তু আবার বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই যে বর্গক্ষেত্রের উপর আমরা একটা কর্ণ অঙ্কন করবো। এই যে এই যে বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণের ওপর বলা আছে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের, মানে এই কর্ণ আছে না, এই যে কর্ণ, আচ্ছা এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2 × এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 2, দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 × এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √2, তাহলে √2 লিখলাম, √2 × এক বাহুর দৈর্ঘ্য কত x, তার মানে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম √2x। এখন বলা আছে
এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে কর্ণের ওপর আমরা আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এই যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখন বের করতে হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখো, এই তার মানে এটা কিন্তু এক বাহুর দৈর্ঘ্য। আমরা যদিও এই আগের বর্গক্ষেত্রের যেটা কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্যের উপর কিন্তু বর্গক্ষেত্র অঙ্কন করছি। তাহলে এই যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, √2x। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে কিন্তু এটাকে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাবো। তার মানে আমরা স্কোয়ার করব, তাহলে √2x এরপরে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে আমরা কত পাবো, 2x স্কোয়ার পাবো, 2x স্কোয়ার পাবো। তাহলে দেখো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি এক্স স্কোয়ার, আর বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 2x স্কোয়ার। এখন এই ক্ষেত্রফলের অনুপাত বের করব, অনুপাত। তাহলে অনুপাত যদি বের করতে চাই, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি এক্স স্কোয়ার আর *2, আর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 2x স্কোয়ার। দেখো যেহেতু *2 আছে, তার মানে এইটা ভাগ এইটা করতে পারি, তার মানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 আর এখানে থাকবে হচ্ছে 2, তার মানে 1:2, অ্যান্সার হচ্ছে 1:2। এইভাবে হচ্ছে আসে। তুমি একবারে মনে রাখবা যে বর্গক্ষেত্র ও তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে হচ্ছে 1:2। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো, শর্টকাট নিয়ম শিখবো। সবসময় শর্টকাট নিয়ম শিখলে সবচেয়ে ভালো। দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা ছিল তার থেকে কি করছে, দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা 2কে স্কোয়ার করব, করলে কত আসে 4, তার থেকে 1 বাদ দিব, বাদ দিলে কত হয় 3, তার মানে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে, বাদ দিলে আসে কত, 3 গুণ, তার মানে অ্যান্সার হবে 3। এখন যদি বলে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে বাহুকে 3 গুণ করা হলো, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে 3 গুণ করছে, তাহলে আমরা 3কে স্কোয়ার করব, করলে কত আসে 9, 9 থেকে 1 বাদ দিব, বাদ দিলে কত আসে 8, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 8, মানে গ অ্যান্সার হবে। এখন দেখো যদি একটা বর্গের বাহুকে 4 গুণ করা হয়, তাহলে ক্ষেত্রফল মানে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা 4 গুণ করলে কত হবে, 4কে স্কোয়ার করবো, করলে কত হবে 16, 16 থেকে 1 বাদ দেবো, তাহলে কত হবে 15, তার মানে হবে 15 গুণ। এইভাবে কিন্তু খুব সহজেই তুমি বের করতে পারো। এখন অঙ্কটা কিভাবে আসছে আমরা সেটা দেখব। সেটা হলো দেখো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, তার মানে যদি বর্গের বাহুর দৈর্ঘ্য x হয়, তাহলে এর ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, x স্কোয়ার, কারণ বাহুকে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাবো। আচ্ছা, এখন বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, আগে x ছিল, তার মানে 2x করা হলো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 2xকে স্কোয়ার করবো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার, তার মানে বাহুর দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত হলো 4x স্কোয়ার। এখন তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ, পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, যেহেতু আমরা পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে সেটা বের করার জন্য আমরা পরের ক্ষেত্রফল কত পেয়েছি, 4x স্কোয়ার, আর আগের ক্ষেত্রফল কত পেয়েছিলাম x স্কোয়ার, তার মানে x স্কোয়ার বাদ দিব, x স্কোয়ার বাদ দিব, ওই যে 1 মাইনাস করতেছি এই জন্য বাদ দিব, বাদ দিলে কত হয় 3x স্কোয়ার। x স্কোয়ার মানে কি, সেটা হলো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পাবে, তার মানে অ্যান্সার 3। মনে রাখবা এখানে দ্বিগুণ হলে 2 দুগুণে 4, 1 বাদ দিবা, বাদ দিলে 3, যদি 3 গুণ হয় তাহলে 3 × 9, 1 বাদ দিবা, তাহলে 8 অ্যান্সার, যদি 4 গুণ হয় তাহলে 4 × 16, 1 বাদ দিবা, অ্যান্সার হবে 15। দেখো খুব সহজে এইভাবে কিন্তু তুমি শর্টকাট ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে পারবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটাও কিন্তু শর্টভাবে করা যায়, শর্টকাট নিয়মে, তবে আমরা দেখো কিভাবে আসে সেটা দেখি আগে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, এর কর্ণের দৈর্ঘ্য বলা আছে 25, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাত তুলে দিলে আমরা দৈর্ঘ্য সমান কি পাবো, দৈর্ঘ্য সমান আমরা পাবো হচ্ছে 4x, একটা আনুপাতিক রাশি x আসবে, আর প্রস্থ সমান কত পাবো, প্রস্থ সমান আমরা পাবো হচ্ছে 3x, একটা আনুপাতিক রাশি হচ্ছে x। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি, কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। মনে রাখবা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার আর প্লাস
3x², এইটা পাবো হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য। তো এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 25, তাহলে আমরা 25 লিখবো, কর্ণের দৈর্ঘ্য 25 লিখলাম। এবার ক্যালকুলেশন করো, 4x² মানে কত হবে, তাহলে 16x² হবে, আর এখানে হবে 9x²। এখন 16x² আর 9x² যোগ করলে হবে হচ্ছে 25x²। তাহলে রুট যদি তুলে দিই তাহলে হবে হচ্ছে 5x। একবারে লিখলাম, এগুলো একবারে লেখার চেষ্টা করবা, এবার উভয় পক্ষকে x দ্বারা ভাগ করো, তাহলে এই 5 দ্বারা ভাগ করো, তাহলে x এর মান কত আসবে, 5। x এর মান 5 আসলো। তাহলে আমরা এখন x এর মান আমরা 5 পেয়ে এসেছি। এখন তাহলে আমরা এখানে দৈর্ঘ্য কত পাবো, আমরা এখানে x এর মান বসাই দিব, কত, 5, 4 আর 5 গুণ করলে কত হবে, 20। আর প্রস্থ কত পাবো, প্রস্থ x এর মান এখানে বসাই দিব, 3 আর 5 গুণ করলে কত হবে, 15। তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম 20, প্রস্থ পেলাম হচ্ছে 15। এখন বের করতে বলছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান পাবো কত, দৈর্ঘ্য হলো 20 আর প্রস্থ হলো 15, তাহলে গুণ করলে হবে হচ্ছে 300। তার মানে অ্যান্সার কিন্তু 300 বর্গমিটার, অ্যান্সার 300 বর্গমিটার। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা করা যায়। তো আসো কিভাবে শর্ট নিয়মে করবা, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। এখন বলা আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 25, তাহলে যে কাজটা করবা সেটা হলো এটাকে বর্গ করবা, 4কে বর্গ করবা, 3কে বর্গ করবা, তাহলে √অফ কত হবে, দেখো √অফ 4কে বর্গ করবা যোগ 3কে বর্গ করবা, তাহলে আসে কত, 5 আসে। এবার এই 25 ভাগ 5 করলে কত আসে হচ্ছে 5, তার মানে আমরা 5 পেলাম। এই 5 দিয়ে এই 4কে গুণ করলে আমরা পাবো দৈর্ঘ্য, তাহলে 5 আর 4 গুণ করলে 20 পাবো দৈর্ঘ্য। এবার 5 আর 3 গুণ করলে আমরা পাবো হচ্ছে 15, প্রস্থ পাবো হচ্ছে 15। এবার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তুমি ক্ষেত্রফল পাবা। আবার বলছি সংক্ষেপে কিভাবে বের করবা, √অফ 4² যোগ 5² 3² 4² যোগ 3², তাহলে কত আসে, 5 আসে। এবার 5 ভাগ 25 করবা, তাহলে কত আসে, 5 আসে। এবার 5 দিয়ে 4কে গুণ করলে দৈর্ঘ্য পাবা, 5 দিয়ে 3কে গুণ করলে প্রস্থ পাবা, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তুমি ক্ষেত্রফল পাবা। এইভাবে কিন্তু তুমি মুখে মুখে করতে পারো, যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে এইভাবে তুমি বের করতে পারবে। আমরা এখন সেঞ্চুরি করব, মানে 100 নাম্বার এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5 গুণ, প্রস্থকে 4 গুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে। দেখো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম x, আর আমরা প্রস্থ ধরলাম হচ্ছে y, তাহলে দৈর্ঘ্যকে কয় গুণ করতে বলছি, দৈর্ঘ্যকে হচ্ছে আমরা 5 গুণ করতে বলছি, দৈর্ঘ্যকে 5 গুণ, তার মানে আগে ছিল x, তাহলে 5 গুণ করলে হবে 5x। আগে প্রস্থ ছিল হচ্ছে 4, তাহলে দেখো প্রস্থ ছিল আগে হচ্ছে y, আর প্রস্থকে কয় গুণ করা হয়েছে, 4 গুণ করা হয়েছে, তাহলে কত হবে, তাহলে হবে 4y হবে। তাহলে দেখো আগে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম x, প্রস্থ ধরে নিলাম y, বলা আছে দৈর্ঘ্যকে 5 গুণ, তাহলে আমার দৈর্ঘ্য x ছিল, x-কে 5 দ্বারা গুণ করলে 5 গুণ হবে, প্রস্থকে 4 গুণ, প্রস্থ ছিল y-কে 4 দ্বারা গুণ করলে হবে 4 গুণ হবে, তার মানে প্রস্থ হচ্ছে 4 গুণ হয়েছে। এখন এর ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এইটা আর এইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে 5 আর 4 গুণ করলে কত হয়, 20 আর x আর y, তার মানে xy মানে কিন্তু ক্ষেত্রফল, xy মানে কিন্তু ক্ষেত্রফল। তাহলে বলা আছে যে ক্ষেত্রফল কত গুণ হবে, তার মানে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে 20 গুণ, ক্ষেত্রফল হবে হচ্ছে 20 গুণ। অ্যান্সার কত, 20। দেখো কত সহজে বের করে ফেলেছি। দেখো দৈর্ঘ্যকে 5 গুণ, দৈর্ঘ্য x ছিল, তার মানে 5x করলাম, প্রস্থকে 4 গুণ, প্রস্থ y ছিল, তার মানে 4y করলাম। এখন দেখো বলা আছে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য যেহেতু আমরা বৃদ্ধি করছি, পরে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হবে, 5 আর 4 গুণ করলে কত, 20 হয়, x আর y গুণ করলে xy হবে। তার মানে বলা আছে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল হবে কি, দেখো 20 গুণ হবে, এটা হলো ক্ষেত্রফল, xy মানে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে 20 গুণ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 20। আগের মতো কিন্তু 1 মাইনাস হবে না, মনে রাখো। এবার দেখো আমরা এই এমসিকিউটা এখনকার পর্বের শেষ এমসিকিউ আমরা সমাধান করাবো। দেখো এখানে বলা আছে যে সামান্তরিকের পরিসীমা দেয়া আছে, 28 সেন্টিমিটার। সামান্তরিকের পরিসীমা কিভাবে বের করব, আমরা জানি পরিসীমা সমান সামান্তরিকের 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তো সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত মানে পাশাপাশি, বাহুদ্বয়ের অনুপাত, সন্নিহিত বাহুদ্বয় বলতে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, সেটা হলো 4:3 দেওয়া আছে। এখন বলা আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত, বৃহত্তম ক্ষুদ্রতম, তার মানে আমরা বৃহত্তম বাহু বের করবো, ক্ষুদ্রতম বাহু বের করবো, মানে দৈর্ঘ্য বের করবো, তারপর প্রস্থ বের করবো, বের করে এদের অন্তর বের করবো, এর অন্তর বের করবো। তাহলে দেখো আমার পরিসীমা দেওয়া আছে, আর এখানে কিন্তু সন্নিহিত বাহুদ্বয় মানে কি, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে। আমরা যদি অনুপাত তুলে দিই তাহলে আমরা একটা বাহু বা দৈর্ঘ্য হবে কত 4, দেখো দৈর্ঘ্য হবে হচ্ছে 4x, অনুপাত আমরা তুলে দিলে একটা আনুপাতিক রাশি আসে, সেটা হলো x, আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 3x, x হচ্ছে আনুপাতিক রাশি। এখন দেখো তার মানে আমরা দৈর্ঘ্য লিখে নিই, দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম। এবার দেখো আয়ত বলা আছে সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমার সূত্র কি জানি, 2 দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সামান্তরিকের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সামান্তরিকের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটার সমান কত দেওয়া আছে, 28 দেওয়া আছে, ইকুয়াল টু 28 লিখবো, ইকুয়াল টু 28 লিখলাম। তাহলে 2 দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 4x, আর প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3x, ইকুয়াল টু কত আসে, 28 আসে, 28 আসে। এবার দেখো এইখানে কত পাই, 4x আর 3x যোগ করলে কত হয় 7x, 7x এর সাথে 2 গুণ করলে কত হয় 14x, তাহলে 14x ইকুয়াল টু কত 28। এবার 14 দ্বারা ভাগ করো, তাহলে x এর মান কত পাবো, x এর মান পাবো হচ্ছে 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এখন x এর মান যদি এইখানে বসাই তাহলে দৈর্ঘ্য পাবো, তাহলে x এর মান কত 2, তাহলে 4 দুগুণে কত 8, তার মানে দৈর্ঘ্য পেলাম 8, আর প্রস্থ কত পাবো, x এর মান এখানে বসালে প্রস্থ পাবো, তাহলে 2 বসাবো, 3 দুগুণে 6, তার মানে প্রস্থ পেলাম হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য পেলাম 8, প্রস্থ পেলাম হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য কিন্তু বৃহত্তম আর প্রস্থ হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে আমরা বৃহত্তম পাইছি হচ্ছে 8 আর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য পেয়েছি 6। এখন এদের অন্তর বের করবো, অন্তর কিভাবে বের করবো, এই যে 8 থেকে 6 বিয়োগ করবো, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2, তার মানে অ্যান্সার কত 2, দেখো অ্যান্সার কত 2, খুব সহজেই হয়ে গেছে। আরেকবার সংক্ষেপে বলতেছি, দেখো সেটা হলো যে সন্নিহিত বাহুদ্বয় মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3, আমরা অনুপাত তুলে দিলে আসবে কি, দৈর্ঘ্য হবে হচ্ছে 4x, প্রস্থ হবে হচ্ছে 3x, আর পরিসীমা আমরা সামান্তরিকের পরিসীমার সূত্র জানি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা ইকুয়াল টু কত হবে 28। এবার দৈর্ঘ্য বসাই দিলাম 4x, প্রস্থ বসাই দিলাম 3x, ক্যালকুলেশন করে x এর মান 2 পেয়েছি, x এর মান এখানে বসাই দিলে দৈর্ঘ্য পাবো, x এর মান এখানে বসাই দিলে প্রস্থ পাবো। তাহলে এদের পার্থক্য বের করতে বলছে, পার্থক্য কত, 8 থেকে 6 বাদ দিলে 2, তারপরে অ্যান্সার হচ্ছে 2। এখন যদি সংক্ষেপে অঙ্কটা করতে চাও তাহলে কিভাবে করবা, দেখো এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সংক্ষেপে করতে হলে কি করবা, 2 দৈর্ঘ্য 4 আর প্রস্থ কত 3, তাহলে কত আসে, তাহলে দেখো তো আসে হলো 7 আর 2 গুণে 14 আসে। এবার 28 ভাগ 14 করবো, 28 ভাগ 14 করলে কত আসে, 2 আসে। এবার 2 দিয়ে 8কে গুণ করো, তাহলে 4কে গুণ করো, 2 দিয়ে 4কে গুণ করলে 8 হবে, দৈর্ঘ্য হবে 8, আর 2 দিয়ে 3কে গুণ করলে প্রস্থ পাবা হচ্ছে 3 দুগুণে 6। এবার এদের পার্থক্য বের করতে বলছে, 2টার থেকে 8 থেকে 6 বাদ দাও, বাদ দিলে 2 হবে। দেখো এইভাবেও কিন্তু তুমি সহজেই অঙ্কগুলা সমাধান করতে পারো। দেখো আমি কিন্তু অনেক শর্টকাট সিস্টেম শিখিয়েছি, কারণ এমসিকিউ করতে হলে তোমাকে শর্টকাট নিয়মগুলো জানতে হবে, শর্টকাট নিয়মগুলো জানলে তোমার জন্য অনেক ভালো হবে। আমরা যে বই তৈরি করেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের যে আমরা সহায়ক বই তৈরি করেছি, সেই বইগুলো কিন্তু বাংলাদেশে প্রথম ডিজিটাল বই। কারণ কি, বইয়ের সমাধান তো আছে, সেই সমাধানের সাথে সাথে প্রতিটা পেজেই কিন্তু কিউআর কোড আছে, কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করলেই তুমি কিন্তু ওই বইয়ের ভিডিওটা পেয়ে যাবো, ওই ভিডিওটা তুমি দেখে নিবা, যেটা তুমি নিজে পড়ে দেখবা, না পারলে কিউআর কোড স্ক্যান করে ভিডিও থেকে তুমি বুঝে নিতে পারবা, এবং পুরা বইয়ের কিন্তু ভিডিও করা আছে। সুতরাং তোমরা অবশ্যই চেষ্টা করবা যে টেকনিক ইজি এডুকেশনের এই বইগুলা সংগ্রহ করলে তোমার জন্য অনেক অনেক ভালো হবে, আমি এটা বিশ্বাস করি। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।